স্বাগতম আমাদের এই মে মান্থের আয়োজনে। এটি হার স্টোরি ফাউন্ডেশন ও জাগো ফাউন্ডেশনের একটি যৌথ উদ্যোগ। মে মাসের প্রতি শুক্র ও শনিবার আমরা তোমাদের কাছে চলে এসেছিলাম আমাদের হার স্টোরিজ অ্যাডভেঞ্চার্স অফ সুপার গার্লস গল্পের বইটি, দুঃসাহসী সব সুপার গার্লদের গল্প নিয়ে। আজকে আমাদের এই মে মান্থের শেষ আয়োজন, এবং এই সুপার গার্লদের গল্পগুলা কারা বলেছিল আর কারা বলছে তাদের খুব খুব কাছে মেয়েরা। আর আজ আমরা শুনবো উন্নয়ন কর্মী খুশি কবিরের গল্প। তার গল্প বলবে তার কন্যা ও ভাইয়ের মেয়েরা। তারা হলো ডক্টর রোহিণী কামাল, রিসার্চ ফেলো, বস্টন ইউনিভার্সিটি; সেলিমা কবির, রিসার্চ অ্যাসোসিয়েট, ব্র্যাগ জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ; আর স্বর্ণালী কবির, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থী। আমরা এখন চলে যাব এই তিন মেয়ের কাছে। প্রথমে শুরু করবে রোহিণী। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান। শুভ অপরাহ্ন। আমাদের তিনজনের পক্ষ থেকে হার স্টোরি ও জাগো ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি এবং আমার দুই মামাতো বোন আজকে আমার মা খুশি কবিরকে নিয়ে কথা বলবো। আমি শুরুতেই আমার মায়ের হার স্টোরি প্রোফাইলের কিছু অংশ পড়ে শোনাতে চাচ্ছি। আমাদের এই সুপার গার্ল নিজের নামের মতোই সবসময় হাসি খুশি থাকতেন। সে সময় খুব কম মেয়ে ঘরের বাইরে কাজ করতেন, কিন্তু খুশি ছিলেন একটু ভিন্ন ধরনের। সে ঢাকায় একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন, কিন্তু একদিন সবকিছু পাল্টে গেল। 1970 সালের ভয়ঙ্কর এক ঘূর্ণিঝড়ে হাজারো মানুষ নিহত হয়, ঘরবাড়ি ছাড়া হলো আরো অনেক মানুষ। এমন অবস্থায় খুশি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সে যোগ দিলেন স্বেচ্ছাসেবক দলে আর কাজ শুরু করলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য। এরপরে শুরু হলো মুক্তিযুদ্ধ। তাদের কাজের চাপ আরো বাড়তে লাগলো। এ সময় খুশি ঠিক করলেন তিনি সমাজকর্মী হবেন এবং কাজ শুরু করলেন সিলেটের ছোট এক গ্রাম আনন্দপুরে। সবাই মনে করেছিল ঢাকা শহরের বড় হওয়া খুশি গ্রামে গিয়ে 1 মাসের বেশি থাকতেই পারবেন না, কিন্তু তার কাজ ও ভালোবাসা দিয়ে তিনি আনন্দপুরের মানুষের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তী 7 বছর তিনি গ্রামবাসীর সাথে সাদামাটা জীবনযাপন করেন। তিনি গ্রামবাসীর কথা শুনতেন এবং তাদের প্রয়োজনীয় উপদেশ দিতেন। এই 7 বছরে খুশি অনেক কিছু শেখেন। কেন মানুষ ও প্রকৃতি একে অপরের বন্ধু এবং কিভাবে তারা একে অপরের যত্ন নেয়, কিভাবে মানুষের উপর অত্যাচার করা হয় এবং তাদের অধিকার হরণ করা হয়। খুশি বুঝতে পারছিলেন যে তার মতন কাউকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি জানতেন অপরাধ করলে প্রত্যেককে শাস্তি পেতেই হবে, কিন্তু কাজটি সহজ নয় এবং খুব ঝুঁকিপূর্ণ। ন্যায় বিচার নিশ্চিত করা নিয়ে খুশি ও তার সহকর্মীরা তাদের কাজ চালিয়ে যান। তাদের কাছে সবাই সমান। খুশি কবিরের কাছে দেশ ও দেশের মানুষ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। তার প্রতিষ্ঠান নিজেরা করির মাধ্যমে বিশাল একটি টিম নিয়ে তিনি দেশের 1000-এরও বেশি গ্রামে কাজ করছেন। কর্মীরা গ্রামের মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের নিজস্ব সহায়তাকারী দল তৈরি করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন, যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। আমরা প্রথম ছবিটা দেখতে পারি মায়ের। থ্যাংক ইউ। আপনারা যে ছবিটি দেখছেন 1969-এ ঢাকায় তোলা। এটা মা গ্রামে চলে যাওয়ার আগে। পরের ছবিটি প্লিজ। এটিও সেই সময়ের ছবি, মা যখন অ্যাড এজেন্সিতে কাজ করতো। এই ছবিটা অ্যাকচুয়ালি মায়ের কর্মস্থলেই তোলা, বিটপিতে। নেক্সট ফটো প্লিজ। আর এই ছবিটি মা যখন সিলেটে কাজ শুরু করে 70s-এ, মা যখন সুনামগঞ্জে বেস ছিল, একবার তুমুল ঝড় বন্যা হলো ধান পাকার আগে। গ্রামের সবাই লেগে পড়লো ধান বাঁচানোর অপ্রাণ চেষ্টায়। তখন মা ও তার সহকর্মীদের সহ নিজেই নেমে পড়লো গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে ধান বাঁচাতে। এই ইনসিডেন্টটা সেই গ্রামের যারা তখন ছিল এখন আজ পর্যন্ত মনে রেখেছে এবং এখনো অনেক অ্যাপ্রিসিয়েট করে। কারণ মা শুধু কথায় না, তখন সেই ইনসিডেন্টের সময় কাজেও দেখিয়ে দিয়েছিল যে সে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত, খুব কঠিন পরিস্থিতিতেও। নেক্সট ফটো প্লিজ।
আমার মাকে আপনারা হয়তো অনেকেই নিউজে দেখেছেন মিছিল সমাবেশে, মানববন্ধনে নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে। সে প্রায় সাম্প্রতিক বিষয় নিয়ে বিশ্লেষণ দেয় টিভিতে অথবা গণমাধ্যমে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে এখনো আজ পর্যন্ত তার মূল কাজ হচ্ছে দেশের ভূমিহীন নারী ও পুরুষ, প্রান্তিক ও শোষিত জনগোষ্ঠীদের সচেতন করা, সংগঠিত করা, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অধিকার আদায় করতে সক্ষম হয়। তার কাজের আদর্শ অন্য অনেক প্রতিষ্ঠান থেকে একটু ভিন্ন। সে যখন 1980-তে তার প্রতিষ্ঠানটা শুরু করে, তখন দারিদ্র দূরীকরণ কর্মসূচি ক্ষুদ্র ঋণের দিকে চলে যায়। চিন্তাধারাটা এমন ছিল যে আর্থিক সচ্ছলতা অর্জন করার জন্য ইন্টারপার্সোনাল ওয়েলথ ট্রান্সফারই যথেষ্ট। আমি বলছি না যে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর প্রয়োজন নেই, কিন্তু সেই সময় কাঠামোগত বৈষম্য নিয়ে ওরকম চিন্তা ভাবনা ছিল না। আমি বাকিটুকু ইংরেজিতেই বলবো। At that time in 1980, when my mother started her own organization, within the development world, there was very little acknowledgement of structural issues around class and power disparities. With a lot of microfinance organizations that were coming up, Ma felt that it was crucial, even if unpopular, to focus solely on conscientization, on mobilization, on teaching the most marginalized and disenfranchised how to negotiate political power, from dealing with local government to using legal mechanisms to ensure one's rights. What is incredible is that she started this radical organization in her early 30s. It could not have been easy for a young woman to go all over the country organizing landless peasants to stand up to what was then a military dictatorship. Next photo, please. This is a photo of my mother around the time when she started Nijera Kuri, her organization. I was born in 1984, when she was still building her organization and traveling to all corners of the country. Famously, she was still on a motorbike in her 8th month of pregnancy. As a disclaimer, this is not something I'm recommending. And then she went back to work when I was just 3 months old. Next photo, please. Much of my childhood was spent in villages where there was often no electricity, no running water, no paka toilet. But on the other hand, my childhood was enriched by memories of revolutionary songs at dusk, having meals hurricane aloy, and when the kerosene of the hurricane would run out, we would switch to kupi and have dinner to the sound of crickets outside. Even when we were in Dhaka, there were innumerable times Ma would get a phone call, and like Batman responding to bat signal, she would rush off to the village to stand beside landless community members because their land had been illegally grabbed or a false case had been charged against a landless member, or worse, someone had been attacked or raped or killed. Next photo, please. In one such incident in Noakhali Thanar Hat, some land grabbers had been routinely cutting off and walking off with paddy from the landless peasants. When they reported it to the police did nothing. So when Ma decided to go down there, she got an anonymous phone call, someone claiming to be a well-wisher, warning her not to go down there or she would be attacked. To which she responded that that would be a blessing in disguise, since if that happens, it would actually make news and force the police to finally respond. This pretty much encapsulates my mother's philosophy that it is the moral obligation of those in any sort of privileged position to use their relative safety and visibility to speak out and push boundaries. Though the unfortunate reality is that it is oftentimes those who are most vulnerable who risk their necks for our collective benefit. In those days, she traveled everywhere by bus. On occasion, she even had to climb onto the roof of the bus when there were no seats available. She used to carry an umbrella with her everywhere she traveled, not to protect herself from the rain or sun, but to protect herself from the physical harassment on the bus, especially as she was getting on the bus. Taking advantage of the crowded frenzy of boarding the bus, someone would invariably squeeze in a pinch, since it would be impossible in that situation to locate the culprit. So Ma would swing her umbrella and give a sharp whack in the general direction of the pinching hand. Most times, someone would cry out, some man would cry out, "Apni marchin keno?"
And when she would explain, he would protest indignantly and sometimes perhaps truthfully that it wasn't him. To this, she would loudly respond, "Apni na holeo to apna jat bhai mereche." And usually this would ensure that the rest of her journey was fairly uneventful, save from the chicken and goats and occasional throwing up. All this is even more remarkable when you consider my mother's background. Next photo, please. She had lived a relatively privileged and sheltered life. As the feature mentioned, she had spent all her life in cities. She grew up in Karachi because my Nana was a civil servant based there and later moved to Dhaka. Unlike a lot of us, she did not have close relatives outside of Dhaka. So till she started working with BRAC as an adult, she had never actually experienced village life. When she started her work, she wasn't just going on field visits to the villages for a few days or a few weeks and then coming back to the city and write reports. She was basically living full-time in one of the most remote areas in the country. This was right after the Liberation War, so the infrastructure was shot. And even aside from that, these were areas that were underserved and were not connected in the way that they are now. There were no centers, NGO centers, no guest houses for her to stay in. To get there, she had to first take a bus, then launch, then boat, or walk sometimes 10 miles, depending on the season. From her home in Dhaka, the entire journey would take 23 hours of travel time alone, not counting the wait time or the resting time. There were, at that time, when she started, no other women working in the field. She was the only woman who had gone off in her early 20s and relocated to a remote village. There were no phones, oftentimes no bed. One time she had to sleep in the stable with the cows. Sometimes her bathroom was just the river. She had, most astonishingly, fully adopted a life she had previously not known. By the time I was born, though, she was based more in Dhaka, but she and I would still travel all over the country. It wasn't just the visits, the frequent visits to the village that was a unique part of my upbringing. Even the home that my mother and father, Muhammad Kamaluddin, had created in Dhaka was quite unique. We basically lived in a commune. We had all sorts of personalities living with us. A few were my mother's colleagues, but there were also political dissidents who were hiding from the government. We had people not just from Bangladesh, but also activists from abroad, a couple of whom had stayed on with us for years. Though the life my mother led was different, I was never conscious about it growing up. It felt natural and, more importantly, joyful. I always felt I had a more fun childhood than many. And despite the fact that we didn't really have a working television, I didn't feel deprived or weird. Though now that I look back, my childhood was a little weird, or unusual at least. In our home, all the people living in it, including the service staff, we all ate together. No one else I knew had playmates who were the children of landless peasants, people who my mother considered her teachers, mentors, and comrades. As you can imagine, no one had a mom quite like mine. For instance, she thought gender norms were ridiculous, and not just gender norms, a lot of norms she found ridiculous. She often said marriage was mostly a patriarchal, archaic, and limiting institution. When I would teasingly point out the obvious, she would answer, she got married because she fell in love, and in Bangladesh, it was easier to build a life together if you're married. Next photo, please. This is a photo of my parents on their wedding day. She was, maybe shockingly to many, she was one of the few women I know who in Bangladesh had lived in the same house as her partner, my dad, before her marriage. For her, a good partnership was more important than a heteronormative formal establishment. When I was 2, I accompanied Ma on a work visit to London, where we stayed with her friend, a woman, who happened to have a partner who was also a woman, and together they had a child. So thanks to my mom, growing up, I thought some kids have a mom and dad and some have 2 moms. She not only questioned established practices around her, but was willing to be criticized and questioned herself. Growing up, as like most teenagers, I argued with her and sometimes went against her various ideologies. When I would want to do things because everyone did them, she would always try to explain that it is not enough to say,
but this is what I choose. This is what makes me feel better. But to think about why is it that we make the choices we make? Our likes and dislikes are shaped by the world we live in. So when the world has undeniably problematic, classist, or sexist elements, it is natural that our choice, even if free, can then reflect those influences. But because she raised an independent person, most times I did whatever problematic thing I wanted to do, regardless of her explanations. But her constant analyzing meant that she managed to teach me, or at least try and teach me a little bit, to not accept the world as a given, to question not just the outside world, but ourselves as well. And most importantly, she taught me to be very secure in myself and to be proud of being different and going against the grain. And to me, that is the greatest gift any parent can give their daughter. I don't know how my parents juggled their insane workload with parenthood. For my mom, her work was her vocation. There was no work-life balance. Our home was a political space, part of her work. And I was also a constant fixture at her office and would accompany her to all her work stuff. She took me to Nairobi with her to an international women's conference when I was just a few months old, where I was apparently carried by the famous feminist activist Angela Davis. I've asked people who were around us then about what was Ma like, and they said she never seemed stressed or overwhelmed. Now that I have a newborn, it seems impossible, even with the support of your family. I don't know how you can build and run an organization, go picket on the streets, organize protests in remote villages, and take part in international women's conferences with a baby without being stressed about it. I think not getting stressed is probably my mother's superpower if I had to pick one. I must mention that on top of this, and this is important because it's something I've been struggling with. On top of all of this, I was exclusively breastfed. Given her work, this meant that she would feed me while she was in public, while she's in meetings surrounded by mostly or all men, and she made everyone accept it. The things that I still don't have the guts to do now, she was doing decades earlier. The crazy thing is, even though in many instances I have not been as radical or political as her, she never made me feel like that I'm somehow anything less or somehow disappointed her. Mainly because she never compared me or anyone else to another person, including herself. And this is something I feel she definitely learned from her father, my Nana. It wasn't just me who felt comfortable being my oftentimes very conventional, unremarkable self. All my friends would share their secrets and their most mundane problems with her. She never once told us that our issues were too small for her full consideration. She would show as much concern for my friends or my problems with crushes or whatever as she would trying to save the world. I think the reason my mother could forge such a unique life of resistance to power and service to others is because her family, especially my Nana Akbar Kabir. Next photo, please. Because of my Nana Akbar Kabir. After retiring from civil service, my Nana devoted his life to social work. Instead of enjoying a well-earned life of leisure, he used his time working with those less fortunate. My Nana was also quite unique in that he was a feminist, and to date, he's the most open-minded person I've ever met. He treated his children equally, not just by having the exact same expectations from his daughters and sons in the professional realm, but by being equally loving and sensitive with all his children, his sons included. He was his children's best friend and taught them to be secure in whatever they do, without ever worrying about loke ki bolbe. He was light years ahead of his time. Not just my Nana, my Nani as well. When my mother announced in her 20s that she was off to live in a remote village, I'm sure her mother, my Nani, was concerned, as any mother would be. But very unusually, she did not tell her not to go. There were times my Nani was worried about Ma, but she never told Ma, bus enough, please come back home. And there were times she could not reach Ma, given the state of technology back then. Only once did Nani use her considerable network and abilities to get a hold of Ma. This happened to be 1975, the day Bangabandhu was killed. Ma was alone in Jamalpur. The country was in a state of shock and uncertainty. Nani could not get any news of Ma. All phone lines were off. So Nani asked the then Brigadier Khalid Musharraf to look into it and give news of Ma. When he got a hold of Ma and relayed the news that Nani was worried
and as a result, she could go back to Dhaka with the army. Regular travel had been completely stopped by then. My mother refused. She said she preferred to stay put and keep working. And not for once did Nani ever tell her off for putting Nani through so much worry. Next photo, please. Even also most unusually, my Nana and Nani supported my Ma when she decided to become an artist. In fact, her university education was at the Department of Drawing and Painting at Dhaka University. She has a BFA from Charukala Institute. The photo you see is of a woodcut done by Ma when she was a student there. Then after university, when she decided to work in a totally different line from her training, her parents, also unusually, did not discourage her from doing so, and they did not tell her off for not using her degree. Next photo, please. Here is a photo of my Nana and Nani with their 3 daughters. This was taken in 1949, so over 70 years ago. My eldest Kala, the late Alpha Ali, is the one standing. My major Kala, Sigma Huda, is in Nani's lap, and Ma is in Nana's lap. I think it is because my Nana and Nani managed to create such a loving and secure home that all their children grew up to be truly extraordinary in their own way, unafraid to forge their sometimes unusual paths. Next photo, please. To talk a little bit more about the single most influence on Ma's life, I'm going to rope in my cousins Salima and Sharnila. Hello. Okay. Thanks, Rohini. আমরা দুজনই বাংলায় বলবো, এটা ফুপুর ইচ্ছা ছিল। সো প্রথম থেকে একটু বলে দিচ্ছি, হয়তো একটু ভাঙ্গা হতে পারে, ওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শার্নিলা আমি দুজনই খুবই ভাগ্যবান যে আমরা কবির পরিবারে জন্মেছি, এবং আমাদের জন্য কখনো এমন অনুভব করতে দেয়নি আমাদের ফ্যামিলি যে আমাদের স্বপ্নগুলো অসম্ভব বা আমাদের নাগালের বাইরে। আমাদের কখনো বাধা দেওয়া হয়নি যদি আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি, বা নির্ধারিত জেন্ডার রোলস এর বাইরে যদি কিছু করার চেষ্টা করি, এটা কখনো আমাদেরকে বাধা দেওয়া হয়নি। বরং আমরা বড় হয়েছি এমন মানুষের চারপাশে, এমন মহিলাদের চারপাশে যারা আমাদের মধ্যে সাহস জাগিয়ে তুলেছে। অবশ্যই এটার কৃতিত্ব রোহিণী যেটা বলছিল, আমাদের আমার শান্তির শনিলার দাদা দাদি, রোহিণীর নানা নানির কৃতিত্ব, পুরোপুরি তাদের কৃতিত্ব। দাদি নিজে একজন অলরাউন্ডার ছিলেন এবং তার সন্তানদের স্নেহ যত্নে বড় করেছেন, এবং তার সহমর্মিতা দেখে তার সন্তানেরাও শিখেছে, ওই সহমর্মিতা, ওই সহানুভূতি শিখেছে, যার জন্য তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। আর দাদা শিখিয়েছেন নিজের প্রিভিলেজকে ব্যবহার করে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোর গুরুত্ব। দাদার সবসময় স্বপ্ন ছিল অবসর নেওয়ার পর ফরিদপুর ফিরবেন, এবং তার জীবনের শেষ 23 বছর দান করেছেন তার নিজ সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি, একটি জাতীয় পর্যায়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা যা ক্ষুদ্রহীন কর্মসূচি পরিচালনা করে সমাজের নিগৃহীত এবং বঞ্চিত মানুষদের জন্য। এবং এটি উল্লেখযোগ্য যে এই সংস্থানের অধিকাংশ ও বেশিরভাগ সদস্য নারী। ছোটবেলায় প্রতি বছর আমরা পপসার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে সপরিবারে ফরিদপুর যেতাম। আর এটা কিন্তু আমার, সেলিমার বা রোহিণীর সবারই কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করলে এটা আমাদের খুব প্রিয় একটা স্মৃতি, কারণ আমরা সবাই মিলে, সব কাজিন, ফুপু, চাচা সবাই মিলে একসাথে থাকতাম। এবং এটি আবার দাদার জন্মবার্ষিকীর সাথেও কিন্তু ম্যাচ করতো, কারণ দাদা তার প্রতিষ্ঠান তার জন্মদিনেই প্রতিষ্ঠিত করে। আর এই প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা মহাসম্মেলনের মতো হতো, যেখানে রূপান্তর নামের একটি লোকদল পটগান পরিবেশনা করত দাদার জীবনী নিয়ে। তো সেই জীবনীর পটগান থেকে একটা লাইন আমার এখনো মাথায় সবসময় ঘুরে, সেটি হচ্ছে, তিনি আরাম আয়েশ ত্যাগ করেছেন মানুষের সেবায়। ঠিকই আমার দাদার মতো আমার ফুপুও তার আরাম এবং আয়েশের জীবন ত্যাগ করেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রোহিণী বেশ কিছুটা বলেছে ফুপুর ত্যাগের সম্বন্ধে, যে তার শহরে জীবনটা বাদ দিয়ে ফুপু গ্রামে গঞ্জে থেকেছেন, সে নদীতে গোসল করেছেন বা গরুদের সাথে রাত কাটিয়েছেন, একই ঘরে ঘুমিয়েছেন। কিন্তু তার সাথে সাথেও 1980 সনে ফুপু যখন নিজরাকুড়ির কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করেন, তখন থেকেই কিন্তু আই গেস বলা যায় যে দ্য রেস্ট ইজ হার স্টোরি।
রোহিণী যা বলেছে, ফুপুর ক্ষুদ্রঋণের বিরুদ্ধে কথা বলার ক্ষুদ্র ঋণের বিরুদ্ধে কথা বলার প্রথম কয়েকজন মানুষের মধ্যে। তাই নিজেরা করে কখনো ক্ষুদ্র ঋণ কর্মসূচি বা সাধারণ বেসরকারি সংস্থাদের মতো নয়। তারা কাজ করেন সমাজের প্রান্তিক এবং ভূমিহীন গ্রামীণ জনগণের স্বাবলম্বী করার জন্য। এর ফলে ফুপুকে 2005 সালে মনোনয়ন দেওয়া হয় নোবেল শান্তি পুরস্কারের জন্য 1000 প্রতীক নারীর মধ্যে এক হিসেবে। ফুপুর কাজের সাথে সাথেও আমি একটু আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে চাই। আমি পুরো পরিবারের কনিষ্ঠ এবং মানে সব কাজিন ভাই বোন সবার মধ্যে আমার বাবা সবচেয়ে কনিষ্ঠ ছিলেন এবং আমি সবচেয়ে কনিষ্ঠ সন্তান। তার ক্ষেত্রে যা হয়েছে যে আমি অনেক ক্ষেত্রে আমাদের পরিবারের মুরব্বী যারা আছেন তাদের বিভিন্ন অ্যাচিভমেন্টস ঠিকমতো বুঝতে পারিনি বা দেখতে পারিনি, কারণ আমার ঈদের জন্মের আগে হয়ে গেছে বা আমি বড় হতে হতে they moved on to other things, they moved on to bigger things. So এখন যখন আমি আস্তে আস্তে বড় হচ্ছি এবং নানা সামাজিক বিষয় নিয়ে সচেতন হচ্ছি আর নিজে উন্নয়ন কাজে যোগ দিচ্ছি, আমি প্রতিদিন নতুন একটা একটা কিছু শিখতে পারি আমার পরিবারের সম্বন্ধে, এবং ফুপুর কাজের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু প্রযোজ্য। এমন এক ঘটনা হচ্ছে যে আমরা একবার ডিনার খাচ্ছিলাম একসাথে ফুপু আর আমি, এবং আমি ফুপুর সাথে গল্প করছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি ওখানে আমাদেরকে জলবায়ু পরিবর্তন বা আমাদের দেশে যে বিভিন্ন যা যা ক্লাইমেট রিলেটেড সমস্যা আছে তা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমি বললাম যে হ্যাঁ আমাদেরকে ক্লাসে একবার বলা হয়েছিল যে স্যালাইন ইন্ট্রুশনের অভিযোজন হিসেবে চিংড়ি চাষ একটি ভালো উদ্যোগ। ফুপু তখন আমার এই কথা শুনে মানে এমন চমকে গেছিলেন, কারণ তারপর আমি জানতে পারলাম, কারণ ফুপু আমাকে পুরো বুঝিয়েছেন শিখিয়েছেন যে তিনি বেশ কয়েক বছর ধরে উপকূলীয় অঞ্চলে ভূমিহীন মানুষদের এক্সপ্লয়টেশন থেকে বাঁচিয়েছেন এই চিংড়ি চাষ থেকে। আমাকে বুঝিয়ে বললেন যে এই চিংড়ি চাষ শুধু প্রফিট ওরিয়েন্টেড উন্নয়ন সংস্থারাই জনসাধারণের পরিচালিত করতে চায়, আর সত্যি হলো যে এই চিংড়ি চাষের ফলে বিভিন্ন মানুষের জীবিকা ও কৃষি জমি ক্ষতি হচ্ছে। ফুপুদের অ্যাক্টিভিজমের এক অংশ ছিল করুণাময় নামের একজনের জন্য ন্যায় বিচার চাওয়া। করুণাময় খুলনার পোল্ডার 22 এর একজন ভূমিহীন নারী, যিনি চিংড়ি চাষীদের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে তার জীবন হারান। তার এই বলিদানের ফলে পোল্ডার 22 আজ পর্যন্ত চিংড়ি চাষ মুক্ত। 17 বছর ধরে সংগ্রাম করতে হলেও তার 17 বছর পর তার খুনিদের অপরাধী ধরা হয়। ফুপু তার জীবনে এরকম অনেক ক্ষমতাহীন মানুষের পাশেই দাঁড়িয়েছেন এবং তাদের সাথে এবং তাদের পক্ষে অবিচার প্রতিবাদ করেছে। ফুপু একটি আন্তর্জাতিক কমিশনের সাথে কাজ করে যারা পার্বত্য চট্টগ্রামের ন্যায় অধিকার অর্জন করতে সাহায্য করে। 1997 সালের 2 ডিসেম্বর বাংলাদেশের সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। এটিতে ফুপুর অনেক বড় একটি অবদান ছিল। 1975 সালে খুশিফুপু জামালপুর, মধুপুর এবং শেরপুর গিয়ে গারো, হাজং ও কোচ সম্প্রদায়ের মানুষের বাড়িতে থাকে এবং তাদের কষ্ট এবং তাদের সংগ্রাম সম্পর্কে শিখে এবং মানুষের সামনে এবং দেশের সামনে এটা তুলে ধরে। এরকম আরো অনেক সংগ্রামের সাথে ফুপুর যোগ ছিল এবং ফুপুর অবদান ছিল। বাংলাদেশের যে এরশাদ বিরোধী সংগ্রাম ছিল ওখানে ফুপুর একটা অবদান ছিল। এর সাথে সাথে আরো সাম্প্রতিক কালে অ্যান্টি ব্লগার কিলিংস এর বিরুদ্ধে ফুপু দাঁড়িয়েছেন এবং তার আওয়াজ রেজ করেছেন। সে প্রতিবাদ করেছে যখন কেউ ফ্রি জার্নালিজমকে থ্রেটেন করেছে, এবং অফকোর্স মানে এটা মনে হয় ফুপুর সবচেয়ে বড় বলতে ভুল হবে, কিন্তু এটা সবচেয়ে মানে নোটেবল ছিল যে 2013 সালে যে শাহবাগ আন্দোলন ছিল, যেখানে গণজাগরণ মঞ্চে হাজারো হাজারো বাংলাদেশিরা একসাথে হয়ে একত্রিত হয়ে অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ফুপু এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি নিজে যখন নৃবিজ্ঞানে মাইনর করা শুরু করি আন্ডারগ্র্যাডে, তখন আস্তে আস্তে বুঝতে পারি যে ফুপু দেশের জন্য কত কিছু করেছেন। পার্টিকুলারলি এই দেশের যে নারীবাদী আন্দোলন আছে, এখানে ফুপুর যে একটা তাৎপর্যময় ভূমিকা ছিল ওইটা আমি আস্তে আস্তে বুঝতে পারি।
সেই সময় আমি আসলে ফুপুর সাঙ্গাতের সাথে কাজের দিকে একটু ফোকাস করা শুরু করে, একটু বেশি ইন্টারেস্ট নেই। সাঙ্গাত হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশন যারা কাজ করে নারীবাদী আলোচনার জন্য একটা স্পেস তৈরি করার। 1998 সালে বাংলাদেশে একটা ওয়ার্কশপ হয় যেখানে বিভিন্ন দেশ থেকে জেন্ডার ট্রেনার্স একত্রিত হয়। এই ওয়ার্কশপ চলাকালীন তারা আলাপ করছিল এবং ওরা একটা ইউনানিমাস কনক্লুশনে আসলো, দ্য স্পেস ফর ট্রান্সফরমেটরি জেন্ডার ওয়ার্ক ওয়াজ ডিক্লাইনিং। মানে জেন্ডার নিয়ে পরিবর্তনশীল কাজ করার সুযোগটা আস্তে আস্তে কমে আসছিল। এই অবস্থা বদলাতে সাঙ্গাত কাজ করে এবং একটা স্পেস তৈরি করেছে যেখানে একটা মানে হিউজ নেটওয়ার্ক অফ জেন্ডার অ্যাক্টিভিস্ট অ্যান্ড ট্রেনার্স একসাথে হতে পারে। ফুপু হচ্ছে সাঙ্গাতের বাংলাদেশ কোঅর্ডিনেটর এবং 3 জন কোর মেম্বারের মধ্যে একজন। ফুপু সাঙ্গাতের একটা কার্যক্রমে বলেছিলেন, দিস ইজ কোয়াইট হিস্টোরিক since it is rare for women from such diverse backgrounds to meet in one place for discussion on feminism. এটাই সাঙ্গাতের বড় অর্জন, সেই সুযোগ এবং জায়গাটা তুলে ধরার জন্য যেখানে বিচিত্র দেশের মানুষ একসাথে হয়ে নারীবাদী আলাপ আলোচনা করতে পারে। সেই 98 যে সমস্যাটা তারা অনুভব করেছিল সেটা সময়ের সাথে সাথে মিটিয়ে তোলার চেষ্টা করছে সাঙ্গাত। এবং খুশি ফুপু বাংলাদেশের কোঅর্ডিনেটর হিসাবে এখানে অনেক ধরনের কাজ করে এসেছে। বিশ্বব্যাপী একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি 3 জন নারীর মধ্যে একজন নির্যাতনের শিকার হয়। তার মানে এই সংখ্যাটি প্রায় 100 কোটির কাছাকাছি দাঁড়ায়। 1 বিলিয়ন রাইজিং উদ্যমে উত্তরণে শতশক্তি বা ওবিআর এই শতকোটি বা ওবিআর এই নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। 2013 সালে খুশি ফুপু ওবিআর এর এই আন্দোলন ঢাকায় নিয়ে আসে। চলেন আমরা দেখি হার স্টোরি বইয়ে এটা নিয়ে কি লেখা আছে। প্রতি বছর খুশি কবির 1 বিলিয়ন রাইজিং নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে সারা দেশের হাজারো মানুষ কিভাবে এই পৃথিবীকে নারীদের জন্য আরো বাসযোগ্য করা যায় তা নিয়ে কথা বলেন। তার স্বপ্ন মানুষ একে অপরের সাথে এবং পৃথিবীর সাথে আরো একটু ভালো ব্যবহার করুক। আমরা সবাই চাইলে এই স্বপ্ন সত্যি করা সম্ভব। ছেলেমেয়েদের প্রতি তার উপদেশ হলো, অন্যজন তোমার সাথে কি আচরণ করে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের সাথে কি আচরণ করছো। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, তারপর সিদ্ধান্ত নাও। খুশি ফুপুর জীবন নিয়ে এত কিছু বলার আছে এবং এই সময়ের মধ্যে সবকিছু তুলে ধরা সম্ভব না। ফুপুর কাজের ধারা আমাদের পরের প্রজন্মের ভাই বোনদের কেউ ভীষণভাবে উৎসাহিত করেছে মানুষের জন্য এগিয়ে আসতে। শুধু আমাদের ভাই বোন বললেও অবশ্য ভুল হবে, আমাদের পুরো জেনারেশনকে ফুপু লিফট আপ করে তার কাজের মাধ্যমে। ফুপু বলতে এটা কখনোই মানে এই চান্সটা মিস করে না যে আমার একটা ফ্রেন্ড ফুপুর সাথে কাজ করে, শান্তি ওর ফ্রেন্ড ফুপুর সাথে কাজ করেছে এবং আমরা একটু সারপ্রাইজই ছিলাম যে ফুপুকে খুশি আপা বলছে, ফুপুর সাথে এভাবে করে কাজ করছে, এটা কিভাবে করে হয়। কারণ ফুপু তো আমাদের কাছে আমাদের খুশি ফুপু, আমাদের মানে রেসপেক্টেড পার্সন, কিন্তু ফুপু যে কি লেভেলের অ্যাক্সেসেবল এটা মানে ট্রুলি মানে বোঝা যায় যখন দেখা যায় আমাদের এজের মানুষরা ফুপুর সাথে কিভাবে কাজ করে। মানে মানে ফুপু এই স্পেসটা রেখে দেওয়া যে মানে বিকজ দেয়ার কলিগস আপা ডাকবে, কেন আপা ডাকবে না, কেন আন্টি ডাকতে হবে, কেন খালা ডাকতে হবে, ওরা কলিগসদের সূত্রে খুশিকে খুশি আপাই ডাকবে। এবং যারা কাজ করেছে তাদের মধ্যে মানে খুবই অ্যাপারেন্ট যে কতটা ভালোবাসা রয়েছে তাদের মনের মধ্যে। মানে আমার একটা ফ্রেন্ড কাজ করে গেছে খুশি ফুপুর সাথে, সে এখন পর্যন্ত বলে যে মানে খুশি ফুপুর সাথে কাজ করে তার কত ভালো লেগেছে এবং মানে সে কতটা এখনো মিস করে। সে বেলজিয়ামে চলে গেছে মাস্টার্স করতে, সে এখনো ফুপুর কথা জিজ্ঞেস করে আমাকে বারে বারে, কেমন আছে, নিজেরা করি কেমন আছে। কারণ ফুপু ওরকম একটা মানে মেন্টর ফিগার, যাদের সাথেই কাজ করে তাদের প্রতি একটা ওরকমই মেন্টর যে সে মানে তাদেরকে নিজ হাতে বলতে গেলে গড়ে তুলে, যে ইন্সপায়ার করে যে যাতে তারা মানে উন্নয়নের দিকে আস্তে আস্তে কাজ করতে পারেন, উন্নয়নের দিকে আগাতে পারে। আসলে সব শেষে খুশি ফুপু হচ্ছে একজন স্নেহের এবং আদরের মানুষ। আমাদের সব ভাই বোনকে সে আদর করে একদম স্পয়েল করে রেখেছে এবং তার সব কাজের পিছনেই এই মানুষের প্রতি ভালোবাসাটাই কাজ করে। মানে এটাই তার মেইন ইন্সপিরেশন, তার প্যাশনটা এখান থেকেই ড্রাইভ করে যে she feels a lot of love
for the people of Bangladesh, for the people that she works for. আর ফুপুরের ভালোবাসার সাথে সাথেও সে সবসময় চেষ্টা করেছে যে আমাদের মধ্যেও সেই ভ্যালুস গুলো ইনস্টিল করা, যে আমরা নিজেদের অ্যাকশন নিয়ে অ্যাকাউন্টেবল ফিল করি, আমরা অন্যদের প্রতি রেসপেক্ট সবসময় দেখাই, আমরা যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াই এবং কখনো জেন্ডার, ক্লাস, রেস ওরকম কিছু না দেখে আমরা মানুষ এবং মানুষের মানে মানুষ হিসেবে আমরা সবার সাথে ইন্টারঅ্যাক্ট করি। এই নিয়ে আমরা শেষ করছি আমাদের আলোচনা। ধন্যবাদ তোমাদের তিনজনকে, অনেক অনেক ধন্যবাদ খুশি কবিরের গল্প আমাদেরকে বলার জন্য। আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে আমরা যখন হার স্টোরি ফাউন্ডেশন শুরু করলাম 3 বছর আগে, অ্যাকচুয়ালি 4 বছর আগে যখন প্রথম আনঅফিশিয়ালি শুরু করলাম, তখন থেকে খুশি আপা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। যে জিনিসটা তোমরা বললা যে মানে উনি সব জায়গায় সব সময় এই সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, এবং আমরা নিজেরা এই জিনিসটা খুব কাছ থেকে অনুভব করেছি, দেখেছি যে যখনই আমাদের কোনো কিছু লেগেছে, কোনো একটা সাহায্য বা লট অফ টাইমস অ্যাডভাইস, যখন আমরা স্পেশালি আরো শুরু করেছি, অনেক কিছু মানে এখনো অনেক কিছু শিখার আছে, কিন্তু তখন আরো সবকিছু নতুন ছিল, খুশি আপা প্রতিটা সময় অনেক সময় দিয়েছেন আমাদেরকে, অনেক সময় গল্প রিভিউ করে দিয়েছে, এডিট করে দিয়েছে। সো ওনার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ এই জন্য। আমি এখন কিছু কমেন্ট এবং প্রশ্নোত্তরে চলে যাব। একটা কমেন্ট ছিল কেশওয়ার কামালের কাছ থেকে, যে উনি বলেছে যে উনি কেন খুশি আপাকে অ্যাডমায়ার করে, যে খুশি আপা যা সব রেপ্রেজেন্ট করে তার জন্য তো বটে, বাট অলসো উনি ওনার প্রতি অনেক সম্মান, যে যেটা আমাদের দেশে নিয়ম না মেনে নিয়মের বাইরে থেকে কাজ করা, মানুষের পাশে এসে দাঁড়ানো, মেয়েদের পাশে এসে দাঁড়ানো, এই কাজগুলো উনি করে গিয়েছেন এবং অনেক দিন ধরে এই জিনিস এই ধারাবাহিক ভাবে কাজগুলো করে গিয়েছেন। তার জন্য তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। ধন্যবাদ কিশোর কামাল। এখন আমি প্রশ্নোত্তরে চলে যাব। প্রথম আমি একটু জিজ্ঞেস করব যে খুশি কবির তোমাদের মা, তোমাদের ফুপু, কিন্তু আমরা তো সবাই স্কুলে যাই এবং স্কুলে সবাই এক একজন এক এক পরিবেশ থেকে আসে। আমি এটা জানতে চাই যে তোমাদের বন্ধুদের কাছ থেকে তোমরা যখন কেউ হয়তো শুনেছে যে খুশি কবিরের মেয়ে বা খুশি কবিরের ভাগ্নি, তখন তাদের বা যখন তারা তার কাজগুলোর কথা শুনেছে, অনেক কিছু অনেক সময় কন্ট্রোভার্সিয়াল ছিল, এক এক রকম ছিল, তখন স্কুলের রিয়াকশনটা কি ছিল বন্ধু বান্ধবদের কাছ থেকে বা ক্লাসমেটদের কাছ থেকে? তুমি বলো। তো বেশিরভাগ সময় আমাদের দেখা যায় যে সবাই ফুপুকে নিয়ে খুব প্রেজ করেন বা তাদের অলওয়েজ অল গুড থিংস অ্যাবাউট হার। কিন্তু এক সময় আমার মনে আছে আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার একটা ক্লাসমেট, একজন ছেলে, সে আমাকে একদিন এসে খুব মানে সিরিয়াস একটা ফেস নিয়ে এসে বলে, আচ্ছা শার্নিলা, খুশি কবির তোমার ফুপু হয় না? আই সেড হ্যাঁ, আমার আপন ফুপু। আমার বাবা সেদিন তার একটা টক শো দেখছিল, and she was talking about men. Why does she hate men? And আমি জাস্ট হা করে তাকায় ছিলাম যে মানে ফুপু যাই বলেন কখনো কিন্তু পুরুষদের বিরুদ্ধে বলেন না বা কখনো কোনো একটা জেন্ডারকে নেগেটিভলি ওভাবে কিন্তু বলেন না। যখনই যাই বলেন যে be it about gender violence, be it about gender discrimination, তিনি কিন্তু সবসময় মানে পুরুষ যে জেন্ডারটা বা other জেন্ডারের ইম্পর্টেন্সটাও তুলে ধরেছেন in the role against patriarchy, যে it is not just a women's battle. So তখন আমি when I was like 12 years old, so আমি নিজেও একটু সারপ্রাইজ ছিলাম যে না, she doesn't hate men. কিন্তু তারপর এখন আস্তে আস্তে as I grew older I realized যে a lot of people will think that way, যে when you speak up against injustice, when you talk about things that are not right, a lot of people will oppose you and they will think differently, but it is your job to explain to them why we say what we say. Thanks a lot যে তুমি এত ছোট বয়সে এই জিনিসটা এত সুন্দর করে করতে পারছো। So that in itself is a big lesson. But এখন আমি একটু রোহিণীর কাছে চলে যাব, যে রোহিণী তুমি যেটা বলছিলে যে ছোটবেলা থেকে তোমার অনেক ট্রাভেল করতে হয়েছে as well, right? অনেক সময় মার সাথে যেতে হয়েছে নানান রকম কাজে।
তার এই প্রশ্নটা করার পিছনে কারণ হচ্ছে যে এখন তখন না হলেও এখন আমাদের দেশে অনেক মা আছে যাদের তারা তারা সন্তান রেজ করতে করতেই তারা যে কাজ করছে এবং ব্যালেন্সিং দ্য ওয়ার্ক মানে bringing that work life balance is important and a lot of people are listening. So তখন from a child's point of view, how was it growing up? And of course খুশি আপা probably had to ওনার নিজের অনেক স্ট্রাগল করতে হয়েছে, হয়তো উনি জিনিসটা এক্সপ্রেস করেনি কিন্তু সবকিছু ম্যানেজ করা ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো তুমি অ্যাজ আ ডটার হাউ ডিড ইউ সি দ্যাট? পুরা এখন তুমি জিনিসটা রিয়ালাইজ করছো ইন হাইন্ডসাইট যে তখন অনেক কিছুর মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, এবং তোমার এক্সপিরিয়েন্সটা কি? মায়ের একটা আই থিঙ্ক যেটা বললাম সুপার পাওয়ার, যেটা স্ট্রেসড না হওয়া, ওটা একটা সত্যি সব কিছুতেই চলে আসে। আমি যখন বড় হচ্ছিলাম আমি তখন শুধু আমি না, আমার মনে হয় আশেপাশে অনেকে বুঝতে পারেননি যে এই ব্যালেন্স করাটা যে একটা কত কঠিন একটা ব্যাপার, ওটা মা কখনো ফিল করতে দেননি যে তার কত স্ট্রাগল করে করতে হয়েছে। তার কাছে সবসময় সবকিছু সে এমন একটা এনার্জি এক্সুড করে যে জিনিসটা হচ্ছে খুবই ইজি, সে করে যাচ্ছে। ইভেন আপনার প্রিভিয়াস কোয়েশ্চেন যেটা শারনীলা বলছিল যে ক্রিটিসিজম আসছে, ডাজ শি হেট ম্যান, ওটা অনেক সময় মাকে দেখেছি অনেকে জিজ্ঞেস করতে, কিন্তু সে ওটাতে কখনো সে তার ওই সুপার পাওয়ারটা হচ্ছে স্ট্রেসড হন না। উনি খুব সুন্দর করে বুঝায় যে আমি পুরুষদের বিপক্ষে না, পুরুষতান্ত্রিক একটা সমাজের বিপক্ষে। তো ওটা সে সুন্দর করে কখনো নিজের পার্সোনালি কিছু না নেয়। এই আমার মনে হয় মাদারহুড আর ওয়ার্ক চ্যালেঞ্জটা ব্যালেন্স করাও তার কাছে কখনো সে পার্সোনালি বক ডাউন হননি। উনি সবসময় জিনিসটাকে খুবই ভালোভাবে উনি ব্যালেন্স করেছে। আমি আজ পর্যন্ত, বিকজ আই এম এ নিউ মাদার, আমি এখনো বুঝছি না যে সে কেমন করে ওটা এত সুন্দরভাবে ব্যালেন্স করেছে। কিন্তু সে সবসময় মানে যেই স্পেসেই সে থাকতো না কেন, ওটা ওয়ার্কে হোক, একটা স্টেজের উপর হোক, অনেক সময় আমি স্টেজের উপর ছিলাম, আমার ছোটবেলা মনে আছে। শুধু কয়েক মাস বয়সে না, আমি 1-2 বছর দৌড়াচ্ছি স্টেজে, মা বক্তৃতা দিচ্ছে, আমি পিছনে দৌড়াচ্ছি। সে একটুকু ঘাবড়ে যাননি যে একটা বাচ্চা যে দৌড়াচ্ছে যে ও আচ্ছা আমার বাবু এরকম করছে। সে খুবই কামলি আমাকে দৌড়াতে দিচ্ছে, সেটা নিজের বক্তব্য করে যাচ্ছে। অথবা সে যেই জায়গায় যাক আমাকে ফিড করছে, তো কখনো ঘাবড়ে যায়নি, ওখানে অনেকে তাকিয়ে আছে, অথবা সে স্টেজে, তার যখন ফিডিং দরকার ছিল সে আমাকে ফিড করেছে। তো এই জিনিসটা সে কেমনে করেছে এটা আসলে বিশাল একটা মিস্ট্রি। কিন্তু আমার মনে হয় তার একটা কোয়ালিটি হচ্ছে যে নট জাস্ট স্ট্রেস ফ্রি, সে খুব সাহসী। তো তার কাছে প্রবলেম না এটা অন্যরকম হওয়া। তো সে জিনিসটা যখন একটা নতুন সিচুয়েশনে, একটা নতুন রুল, কারণ অনেকেই কিন্তু আমার মায়ের আগে যেসব স্পেসে সে আমাকে নিয়ে যেত, হয়তো অনেকে এরকম বাবু দেখেনি ওই স্পেস গুলোতে, কিন্তু সে কিন্তু ওটা সে করতো একদম বেশি ওয়ারি ছাড়া। আর যেহেতু সে এত মজা ভাবে আরাম ভাবে করতো, আমার মনে হয় সে অন্যদেরকেও অনেক অনুপ্রেরিত করেছে তাদের বাচ্চাদের নিয়ে এসে ওখানে। মার অফিসে আমি তো প্রথম থেকেই যাচ্ছি, তারপরে কিন্তু মার অন্য সব কলিগরা তাদের বাবুরা নিয়ে আসতো। আর এটাতে বলতে হবে শুধু মা না, মায়ের এন্টায়ার অফিসের যে কলিগসরা, ওদের বিশাল একটা অবদান এটার জন্য। কারণ একটা মানে এখানে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, ওটার মাঝখানে কাজ করছে, ওটার মাঝখানে যখন যার দরকার তখন ওরা হেল্প করছে। হয়তো একজনের কাজ এখন একটু 15-20 মিনিটের জন্য একটু ফ্রি, সে তখন বাচ্চাদেরকে দেখাশোনা করছে, বাচ্চাটার সাথে খেলছে। ওরকম করে কিন্তু সবাই পুল ইন করতো ওই পরিস্থিতিটা অ্যালাউ করার জন্য। শুধু মা না, মা তো অবশ্যই, কিন্তু মায়ের আশেপাশে যে সহকর্মী যারা যখন প্রোটেস্টে মিছিলে যেত, সেখানেও অন্য মানুষ আমাকে কোলে নিয়ে তখন রাখতো। নাইরোবিতেও খুব ফেমাসলি বিভিন্ন দেশের যারা অ্যাক্টিভিস্ট, ফেমিনিস্ট, তারা যখন দরকার হয়েছে মানে কোলে নিয়ে হেল্প করতো। তো ও সেভাবেই মনে হয় ব্যালেন্সটা করা সম্ভব, যে সবাই যদি একটু একটু করে জিনিসটাকে এত সেপারেটলি না দেখে যে এটা হচ্ছে একটা ডোমেস্টিক লাইফ, এটা হচ্ছে বাইরের লাইফ, যে আমরা সবাই এই লাইফটাকে শেয়ার করি, করার জন্যই কিন্তু ওয়ার্ক লাইফটা পসিবল। যেটা সেপারেট আসলে কিছু না, সবারই অবদান রাখা উচিত এটা। Okay, thank you, Rohini. Also, it takes a village to raise a child, I guess. Absolutely. সবার এটা লাগে।
আরেকটা যে কথাটা তুমি বললে যে খুশি আপার সাহসের কথা, যে কথাটা আসছে, গতকাল খুশি আপা যে গল্পটা আমাদেরকে বলেছে, উনিও কালকে ছিলেন এখানে, গল্পটা বলেছেন সুফিয়া কামালের, সুপারগার্ল কবি সুফিয়া কামালের। এবং তখন খুশি আপাকে আমরা একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে এই সুপারগার্ল হওয়ার জন্য আসলে কি লাগে, এবং খুশি আপা যে কথাটা বলেছিল যে উনি অন্য সুপারগার্লদের যখন গল্পগুলা শুনছিলেন যে আত্মবিশ্বাস, এবং তার এটা প্রচুর আছে, এবং এই আত্মবিশ্বাসে আই থিঙ্ক উনি এত দূর এগিয়েছে, ওনার সংস্থাকে এগিয়ে নিয়েছে, আমাদের জন্য অনেক কাজ করেছেন অ্যাজ আ কালেকটিভলি এখানে দেশে। এই কথার কিন্তু আরেকটা যে জিনিসটা তোমরা আগে বলেছিলে যে উনি আর্টে পড়েছিলেন, ছবি আঁকায় পড়েছিলেন, কিন্তু তারপরে উনি ওনার কাজের এরিয়াটা বদলে ফেলেন। কিন্তু একটা জিনিস জানতে চাচ্ছি যে ওনার যে পরবর্তী এই লাইফের যে কাজগুলা করেছেন, তার মধ্যে কি তার সেই আর্টের কোনো ছোঁয়া ছিল, বা তোমরা কি এই জিনিসটা দেখেছো? আমার মনে হয় তার আর্টিস্ট হিসাবে যেরকম ভাবে পৃথিবীটা দেখে, অনেক সুন্দর জিনিস সে পায় পৃথিবীতে, খুব সুন্দর কানেকশনস পায়। সে কিন্তু আর্ট ওয়ার্ল্ডে সে কখনো আর পেন্টিং করেনি, আমি কখনো তাকে পেন্টিং করতে দেখিনি, কিন্তু সে কিন্তু আর্ট ওয়ার্ল্ডে সারাক্ষণ সে খুবই ভালোভাবে সবসময় কানেক্টেড, সে আর্টিস্টদের সাথে কানেক্টেড, ওদের অনেক উদ্যোগ, তাদের অনেক উদ্যোগে মাও জড়িত। তো ওই ভাবে দেখতে গেলে সে ওই দ্য আইজ অফ অ্যান আর্টিস্ট নিয়ে সবকিছু অনেক এখনো দেখে, আর ওই কানেকশন গুলা দেখে যে শুধু মানুষের মধ্যে নাই, নেচারের মধ্যেও কিরকম মানুষ যেমন করে থাকছে ওসব অনেক কিছু। সে যখন প্রোটেস্ট নিয়ে কথা বলে অথবা রেজিস্ট্যান্স নিয়ে কথা বলে, অনেক কিছু কিন্তু আর্টিস্টিক ভাবে মানুষরা তাদের দৈনন্দিন জীবনে কেমন গান দিয়ে, থিয়েটারের মাধ্যমে, গ্রামে গঞ্জে রেজিস্ট্যান্স কিন্তু ওই ভাবেও কিন্তু হয়। তো সেই সব কিন্তু সে খুব সুন্দর করে ওটা ফুটিয়ে ধরতে পারে তার কাজের মাধ্যমে। আমাদের কিন্তু একটা পিপলস থিয়েটারের মতন প্রোগ্রামও আছে নিজেরা করি। আর তো আর অনেক সময় কিন্তু, যেটা আমি বললাম একবার ছোট্ট করে উল্লেখ করেছিলাম, যে আমাদের যখন আমি গ্রামে যেতাম, অনেক বিকেলবেলা সন্ধ্যাবেলা অনেক গান নিয়ে, সংস অফ রেজিস্ট্যান্স, অনেক বিদ্রোহী গান দিয়ে কিন্তু আমার মনে আছে প্রতি সন্ধ্যায় হয়তো মানুষ সবাই গান গেত। ওটাই কিন্তু ওটা প্র্যাকটিস করতো মার অফিসে এখনো, যে শুধু বক্তৃতা দিয়ে অথবা থিওরি দিয়ে না, গানের মাধ্যমে কিন্তু রেজিস্ট্যান্স মানুষদেরকে জোর মানে ওদেরকে স্ট্রেংথটা দেওয়া, ওদেরকে কনসিয়েন্টাইজেশনটা করা, ওটা কিন্তু গান অথবা বিভিন্ন আর্ট ফর্ম দিয়ে কিন্তু করা হয়। Okay. Thanks a lot. So art as the tool of change as well, that has been part of her life as well. আমরা একটা শেষ প্রশ্নে আসবো, এটা তোমাদের তিনজনের জন্যই। মার কাছ থেকে, ফুপুর কাছ থেকে তোমাদের সবচেয়ে বড় লেসন কোনটা, যদি একটা জিনিস বলতে হয়? প্রথমে কে শুরু করবে? সেলিমা? Any one lesson is very hard to pick. Maybe a few big lessons that you have gotten. One thing that I want to say is আমার মানে অফিসে I have a lot of things around my desk. One thing that I put up, ফুপুর একটা লেখা আর্টিকেল, একটা কোট, যেটা হচ্ছে কি যে মানে এক্সাক্ট কোট বলছি না, বাট এসেনশিয়ালি without changing the without like addressing patriarchy, আমরা যে existing structural imbalances ওগুলো কখনোই মানে মিটাই যেতে পারবো না, কারণ পেট্রিয়ার্কি এত ডিপ রুটেড যে আমরা যে কাজই করি ওটার মধ্যে আমরা যদি এই একটা চ্যালেঞ্জকে না অ্যাড্রেস করি, বাকি সব চ্যালেঞ্জেস গুলো কিন্তু এটার সঙ্গে খুবই স্ট্রংলি লিঙ্কড। and this was something that মানে in many ways I think Pupu has taught us through the years, like from something as simple as like constantly reminding us যে বারবি ডল নিয়ে খেলাটাই দরকার, to মানে Pupu like is kind of famous for telling the story যে like I'm one of the first people that she bought a Barbie doll for. এর আগে কখনো সে Barbie doll কিনে নাই কাউকে, she refuses what it stands for. এরকম মানে এটা বুঝিয়ে দেওয়া। তারপর হচ্ছে কি যখন ছোটবেলায় when I was reading very teeny novels, pushing me towards reading some classics as well, so that I have like
a balance of both. এভাবে করে মানে I think Fupu really gave us this balance, like taught us this balance. She like do what you want to do, but be careful and be understanding of what why you're doing it. যেটা রোহিণী বলেছে আগে in her when she was talking as well, যে আমরা যাই করি এটার কি কারণে করছি, কি মানে এক্সিস্টিং স্ট্রাকচারস আছে যেটা আমাদের এই ডিসিশনটাকে ইনফ্লুয়েন্স করছে, ওটা নিয়ে একটু চিন্তা করা। ফুপু মনে হয় ছোট বয়স থেকেই ছোট ছোট ভাবে আমাদেরকে ওই লাইক থিঙ্কিংটা ইন্ট্রোডিউস করে দিয়েছে। অ্যান্ড বড় হয়ে এখন আই ফিল লাইক ইট রিয়েলি হেল্পস me and like I'm sure Shanti can also share her stories, how it helps us in the work we do. I think to follow up on what Salima said is ফুপু আমাদেরকে বাচ্চাকাল থেকে সবসময় সমাজে কিভাবে চলতে হবে বা মানুষ হিসেবে কিভাবে বড় হতে হবে তা শেখানোর সাথে সাথেও আই থিঙ্ক আমি পার্সোনালি যেটা সবসময় ফিল করি, ফুপু কিন্তু আমাদেরকে শিক্ষার দিক থেকেও সবসময় অনেক পুশ করেছেন। যে ফুপু কিন্তু এখনো সে মনে করে যে she has a lot to learn, she's always learning new things and she's always open to learning new things. আর আমাদেরকেও সবসময় বাচ্চাকাল থেকে এটাই, আমার কিন্তু মানে ছোটবেলায় আমি অনেক আপসেট হতাম যে ইভেন আমার 13th বার্থডেতেও যেখানে আমাকে অন্য মানুষ টাকা দিচ্ছে গিফট হিসাবে, আমাকে ফুপু একটা বই গিফট করেছিলেন। এখন আমি বড় হয়ে রিয়েলাইজ যে এই বইগুলাই কিন্তু অ্যাকচুয়ালি দে ওয়ার দ্য বেস্ট গিফট অফ দেম অল। কারণ এখন আমি যে আই হ্যাভ দ্য থার্স্ট ফর নলেজ, আই হ্যাভ দ্য প্যাশন ফর রিডিং, এটা কিন্তু একটা বড় একটা গিফট in this day and age especially, to actually want to learn and to have that academic background যেটা আমাদের পুরো ফ্যামিলিতে আছে। আর ফুপু herself has made it a mission যে in this social media age আর technological age যাতে আমরা যারা ছোট আছি আমরা এই শিক্ষা বা রিডিং বা ওরকম মানে নলেজ থেকে দূরে না সরে যাই। So I think that is the biggest thing that I have taken away from her, even apart from shaping who I am as a person. একটা চুজ করা তো ডিফিকাল্ট, কিন্তু যেটা মা বললো যে আত্মবিশ্বাসটা, আই থিঙ্ক মার খুবই দ্যাটস এভরিথিং শি ডিড উইথ রিগার্ড টু মি, ওই আত্মবিশ্বাসটা, একটা সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি, ওটা মা খুব দিতে চেষ্টা করেছে। যে আমি যেটাই সবসময় যে খুব কিছু প্রুভ করতে হবে না, কিন্তু টু বি ভেরি সিকিউর ইন মাই সেলফ, ইন মাই থটস, এন্ড ওটা আই থিঙ্ক বিগেস্ট গিফট মা আমার থেকে। আর মা নিজে অনেক কিছু করে যেটাতে আমি অনেক অ্যামেজড হই। একটা হচ্ছে যে সবসময় লার্নিং, ট্রাইং টু লার্ন, বিং উইলিং টু বি কোয়েশ্চেন, সবসময় মা ওটা এখনো সে নতুন নতুন জিনিস সারাক্ষণ, আমরা সবসময় টিজ করি সে খুব টেকনোলজিক্যালি স্যাভি, সে LOL বলে অনেক কিছু, সে বাচ্চারা যা আমাদেরকে জিজ্ঞেস করে সবসময় এটা কেমনে করে, এটা কি করে। সো শি ইজ ভেরি অলওয়েজ উইলিং টু লার্ন, অনেক ডাইভার্স ইন্টারেস্ট। আর আরেকটা যেটা বলবো যে হচ্ছে সে যে কাজে আছে ওটার মধ্যে অনেক আইডিয়াস, হয়তো অনেক ডিফারেন্সেস ইন ওপিনিয়ন্স হয়, ওই জিনিসটা ন্যাভিগেট করা মাকে দেখেছি, যে কখনো জিনিসটাকে পার্সোনালি না নেওয়া অথবা কার বিরুদ্ধেও পার্সোনালি এটা না ধরে রাখা, যে অনেক সময় আইডিয়াস এর বিমত হতেই পারে, আইডিওলজিক্যাল স্পেসে অনেক ডিফারেন্ট স্টান্সেস হতে পারে, কিন্তু সে মধ্যেও একজনকে রেসপেক্টফুলি কিরকম করে ওটা ন্যাভিগেট করা আর পার্সোনালি ক্রিটিসিজম না নেওয়া, এই জিনিসটা শিখিনি আমি, কিন্তু ওটা আমি একটা কোয়ালিটি যেটা আমি খুব শিখতে চাই তার থেকে। Thank you, Rohini. Life is about learning, along the way we do. But I think এই যে শিক্ষাগুলোর কথা তোমরা সবাই বললে, the gift of knowledge, the gift of learning, questioning ourselves, and the self-confidence, আত্মবিশ্বাস, দুইটা জিনিস। একটা হচ্ছে যে of course it's it enriches you, but also the hope is that all of you can pay it forward as well to the next generation that comes as well. Thank you so much আজকে এই সময়টা দেওয়ার জন্য, এবং আমাদের মে মান্থের শেষ রিডিং এ to make it so vibrant তোমরা তিনজনই আসছো, টাইম দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। খুশি আপার জন্য আমাদের অনেক শুভেচ্ছা, এবং সবাই ভালো থেকো। সবাইকে আমাদের এই পুরো মাসে যারা এই আমাদের সুপার গার্লস এর গল্পগুলা শুনেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভেচ্ছা, সবাই ভালো থাকবে।